গভর্নর বুঝে গেছে সব সালারা পাটপার, সালারা পাটপার, আর্মি হবে ঠিকাদার। উপদেষ্টা নাহিদ ইসলাম কি এখন হিরো থেকে ভিলেনে পরিণত হচ্ছে না? ছাত্র সমন্বয়ক অর্থাৎ এই 24-এর বিপ্লবীদের জন্য কি ফাঁসির দড়ি রেডি? সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। কেন এই সমন্বয়করা এমন একটা সময় ভারতের কিছু না তো ভারতে যা অনেক জায়গা পাইছে, এই সমন্বয়করা ওই জায়গাও পাইব না। দর্শক, এইমাত্র উপদেষ্টার গাড়িতে ভয়ঙ্কর হামলা করেছে শিক্ষার্থীরা। নাহিদ ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা খেপে গিয়ে কিভাবে গাড়িতে হামলা করেছে এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি সমন্বয়কদের বিরুদ্ধে কঠিনভাবে খেপে যাচ্ছেন বাংলাদেশের সকল জনগণ। রিক্সা চালকরাও খেপে যাচ্ছেন। রিক্সা চালক এক ভাই যে তথ্যগুলো দিয়েছেন, সমন্বয়করা পালানোর জায়গা পাবে না, এই ভিডিওতে দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। এই ভিডিওতে রয়েছে সকল তথ্য, না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পারবেন যে শেখ হাসিনাকে দেশে আনার জন্য আন্দোলন করছে রিক্সা। উপদেষ্টা ছাত্র সমন্বয়ক নাহিদ বাটে পড়ে গেল। এই সমন্বয়কের সামনেই স্লোগান দেওয়া হচ্ছে সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। যে ভিডিওর ফুটেজগুলি আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন, এমন একটি স্লোগান দিয়ে তারা মিছিল করতেছে রাজপথে নেমে। তো বন্ধুরা, তাহলে বাংলাদেশ এখন কোন দিকে চলে যাচ্ছে, আওয়ামী লীগের দিকে নাকি বিএনপির দিকে, অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। এইদিকে আবার রিক্সা চালকও বলতেছে এই ছাত্র সমন্বয়করা কোথায় পালাবে, তারা তো ঠিকঠাক মতো পালাতেও পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব রাজপথে আর দেখবো এই উপদেষ্টা ও ডক্টর ইউনূসকে নিয়ে তারা কি মিছিল করতেছে। তো বন্ধুরা চলুন সেই ভিডিওটি দেখে আসার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসবো, তারপরে চলে যাব আমরা মেন ভিডিওতে। সুৎখোর ইউনূস সরকারের পদত্যাগ ও বিচারের দাবিতে এমনই গর্জন উঠেছে। আর এই বার্তা শুধু লন্ডন থেকে নয়, এটি পুরো বাংলাদেশের তরুণ সমাজের জন্য এগিয়ে আসার ডাক। লন্ডন সমাবেশের মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে, খুব শীঘ্রই তরুণদের হাত ধরে ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হবে। আর সেই সূচনা হবে যুক্তরাজ্যের মাটি থেকেও। এছাড়াও আজকের খবরে রয়েছে আওয়ামী লীগ দল এখন নতুন করে নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিস্তারিত জানাবো আওয়ামী লীগের এই নতুন নির্দেশনার বিষয়ে। তবে তার আগে বলি, আমাদের এডিটিং এর খরচ বহন করার জন্য ছোট্ট একটা বিজ্ঞাপন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য 100% রিয়েল একটি সাইট নিয়ে এসেছি, যেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাবেন ঝিলিতে 20টি ফ্রি স্পিন। ভারত ও বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত ওয়েবসাইট বিটজিলি অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন সানি লিওন, যেখানে আপনি প্রতি রেফারে পাবেন 1000 টাকা আনলিমিটেড। বিটজিলি দিচ্ছে প্রথম ডিপোজিটে 200% বোনাস এবং দৈনিক 35% রিলোড বোনাস। 1000 টাকা ডিপোজিট করলে পাবেন 1500 টাকা বোনাস। ফেসবুক রিভিউ করে পাবেন 150 টাকা একদম ফ্রি। তাছাড়াও আপনার জন্মদিনে পাবেন 5000 টাকা জন্মদিন বোনাস। এছাড়াও টাকার ডিপোজিট এবং উইথড্রয়ের জন্য আপনি বাংলাদেশে হলে, বাংলাদেশ থেকে হলে বিকাশ, নগদ, রকেট, উপায় ব্যাংক এবং ভারতে হলে ফোনপে, গুগল পে, ইউপিআই ব্যাংক ব্যবহার করতে পারেন। তাই দেরি না করে আমার পিন কমেন্টে বিটজিলি অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস নিয়ে আপনার উপার্জনের যাত্রা শুরু করুন। শুভকামনা। তবে বন্ধুরা, যে কোনো সাইডে অর্থ লগ্নি করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, কারণ অর্থ লগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, অপেক্ষা বেশ কিছুটা করতে হবে, তবে চিন্তা নেই, বিদ্রোহের ডঙ্কা প্রায় বেজে উঠেছে। বিদ্রোহ নিশ্চিত হবে। অপেক্ষা শুধু ইউনূস বিদায়ের, এবং অপেক্ষা বাংলাদেশের সাধারণ মানুষদের জন্য ন্যায় বিচার পাওয়ার। বন্ধুরা, বিদ্রোহ মানে কাউকে না মানা নয়। বিদ্রোহ মানে হলো যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝিয়ে দেওয়া, মাথা নিচু না করে নিজের অধিকার নিজের হাতে তুলে নেওয়া। এমনটাই বলেছিলেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু এটাই ইউনূস সাহেবের বাংলাদেশ। এখানে নিজের অধিকার বুঝতে গেলে, সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে মেলে মৃত্যু, আর না হলে সহ্য করতে হয় অত্যাচার। কিন্তু এভাবে আর কতদিন চলবে ইউনূস চাচা? তোমার বিদায় ঘণ্টা
বাজতে শুরু করেছে। বাংলাদেশের মানুষ আস্তে আস্তে আজ গর্জে উঠতে শিখছে। আর কতদিন চুপ করিয়ে রাখবে সবাইকে? এবার থামো, নইলে যেটুকু সম্মান বাকি আছে সেটাও হারাবে। মানুষকে তাদের কথা বলতে দাও। বন্ধুরা, এই যে দেখুন, 0 পয়েন্টে আওয়ামী লীগের জনসমাবেশে একজন প্রবাসীর বক্তব্যে উঠে এলো গভীর সংকল্প। আমি শেখ মুজিব রহমানের দল করি, আমি মরে গেলেও কোনো আফসোস নেই। দেখুন, এত শিয়াল কুকুরের মাঝেও এই বয়স্ক মানুষটা কিরকম বুক ফুলিয়ে বঙ্গবন্ধুর নাম নিচ্ছে। এনারাই হলেন বঙ্গবন্ধুর সৈনিক। এই হচ্ছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা। 20 তারিখেই দেশে ফেরেন তিনি, এবং ফিরেই এমন মন্তব্য। কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করতে বাধ্য হলেন তিনি? তার এমন মন্তব্য নিয়ে কিছু প্রশ্ন থাকলেও পরবর্তীতে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখলে কিছুটা হলেও আন্দাজ করা যায় এই মন্তব্যের পিছনের কারণ। আওয়ামী লীগের শক্তিকে আজ এতটাই ভয় পাচ্ছে ইউনূস সরকার যে তাদের গোড়া থেকেই ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাই বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে আক্রমণ চালাচ্ছে। এই আক্রমণের পিছনে মূল উদ্দেশ্যটা হলো লীগের উত্থান থামিয়ে দেওয়া। কিন্তু ইতিহাস সাক্ষী, আওয়ামী লীগকে এভাবে থামানো সম্ভব না। বন্ধুরা, যদি হিসেবের খাতা খুলি, উল্টাতে উল্টাতে পাতা শেষ হয়ে যাবে, কিন্তু ইউনূস চাচার অপরাধের কাহিনী শেষ হবে না। একের পর এক অপরাধের ধারা। আর এবার সেই অপরাধের খাতা বন্ধ করতে রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে ছাত্রলীগের ভয়ঙ্কর রূপে ফেরার বার্তা। প্রশাসন ভবনের ডিজিটাল বোর্ডে গত 10 তারিখ রোববার বিকেল 5টা থেকে 5টা 20 পর্যন্ত ভেসে উঠেছে বাংলাদেশ ছাত্রলীগ আবারও ফিরবে ভয়ঙ্কর রূপে, সাবধান। বিকেল থেকেই নেট মহলে এই ছবি আর ভিডিও ঘুরছে, যা দেখে মাথায় হাত ইউনূস সরকারের। রাতের ঘুম উড়ে গেছে কলেজ কর্তৃপক্ষের। আর ইউনূস চাচার, তিনি কি জানতেন ছাত্রলীগ এভাবে আবার নিজেদের শক্তি প্রদর্শন করবে? বন্ধুরা, ইতিহাস সাক্ষী, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনকে দমিয়ে রাখার চেষ্টা বারবার হয়েছে, কিন্তু তারা বারবারই ফিরেছে। আর এবার তো সেই ফেরার বার্তাটা আরও তীব্র। বন্ধুরা, যেই ছাত্রলীগকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল, সেই ছাত্রলীগের নামেই আজ তোলপাড় পুরো কলেজ। আর সেই কারণেই তাড়াহুড়ো করে বোয়ালিয়া থানায় তাদের বিরুদ্ধে জিডি করতে ছুটে গেছে কলেজ কর্তৃপক্ষ। এমনকি সন্দেহভাজন একজনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। কে বা কারা এই কাজ করেছে তা জানার জন্য মরিয়া হয়ে খোঁজ করছে। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হচ্ছে, এতদিন পরে হঠাৎ কেন ছাত্রলীগ এই ঘোষণা দিল? কেন তাদের ভয়ঙ্কর রূপে ফেরার বার্তা? এ নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই কলেজ কর্তৃপক্ষ, নেই সরকারেরও। তাদের একমাত্র লক্ষ্য কে সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছে সেই সকলকে চিহ্নিত করে শাস্তি দেওয়া। সত্যিকারের সমস্যা কোথায়? কেন ছাত্রলীগ আজ এই বার্তা দিল? সেই প্রশ্নে যেন তাদের মাথা ব্যথা নেই। তাদের একটাই উদ্দেশ্য, যে কোনো উপায়ে বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করা। এখানে যা বলছি তা পুরোপুরি স্পষ্ট। ইউনূস সরকারের অপরাধের শেষ নেই। হিসেবের খাতা খুললে শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। এ যেন অপরাধের রাজত্ব চলছে। এ যেন দেশ নয়, একটি অপরাধীর হাতের পুতুল হয়ে উঠেছে দেশটা। বন্ধুরা, সর্বশেষ খবর অনুযায়ী 11ই নভেম্বর বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। সত্যি ধিক্কার জানাই এই সরকারকে। নিচে নামতে নামতে তারা আর কত নিচে নামবে? আজ বঙ্গবন্ধুর ছবিকে সরিয়ে নিচ্ছে, কাল হয়তো নিজেদের অস্তিত্বকেই মাটিতে মিশিয়ে দেবে। বন্ধুরা, ছবি কখনো নীরব থাকে না। এটি হলো ইতিহাসের এক নীরব কবিতা।
যা প্রতিটি মুহূর্তে কথা বলে। বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশের ইতিহাসের প্রমাণ্য দলিল, একটি স্বাধীন জাতির আত্মত্যাগের প্রতীক। যে সরকার জাতির পিতাকেই সম্মান করতে জানে না, সেই সরকার কিভাবে দেশের মানুষের সম্মান করবে, কিভাবে তাদের কল্যাণ নিয়ে ভাববে? এই সরকারের নীতিগত অবস্থান এবং দেশের প্রতি তাদের দায়বদ্ধতা সবই আজ প্রশ্নবিদ্ধ। যে সরকারের কাছে জাতির পিতার কোনো মূল্য নেই, সেই সরকারের হাতে দেশের ভবিষ্যৎ সত্যি নিরাপদ হতে পারে কি? এই প্রশ্নটাই আজ আমাদের মনে জেগে উঠছে। এখানে সংক্ষেপে বললে বাংলাদেশের সংবিধানের 4 ক অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি সহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় এবং সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও দূতাবাসে সংরক্ষণ করতে হবে। যদিও 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে এই আইন বাতিল করে দেয়, তারপরও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রায় সব সরকারি অফিসেই তার ছবি টাঙানো ছিল। কিন্তু আজ কোথায় সেই শ্রদ্ধা? কেমন করে ইউনূস সরকার বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেললেন? দেশের মানুষের সম্মতি তো দূরের কথা, জনগণের অনুভূতিতেই আঘাত এনেছেন। আর এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি। কিন্তু সমালোচনা করলেই কি হবে? দেশের সরকার এতটাই নির্লজ্জ হয়ে উঠেছে যে কোনো সম্মান অপমানই তাদের স্পর্শ করে না। একটা প্রবাদ আছে, যে মাথা নোয়াতে জানে সে কখনো মাথা খোয়ায় না। কিন্তু আমাদের ইউনূস সরকার তা বুঝবেন কোথায়? একের পর এক অপরাধ করে যাচ্ছেন, মাথা উঁচু করেই সেই অপরাধের পুনরাবৃত্তি করছেন। এমন অহংকারী শাসন ব্যবস্থা আর কতদিন চলবে চাচা? বন্ধুরা, এখানেই ইউনূস সরকারের নাটক শেষ নয়। যারা নিজের দেশের সংবিধান, আইন কানুন সব ভুলতে বসেছে, তারা এখন আইন কানুনের বুলি আওড়াচ্ছে। ভাবা যায়, যারা নিজের দেশের সুরক্ষা ভঙ্গ করছে, তারাই এখন জননিরাপত্তার কথা বলছে। হাস্যকর হলেও এটাই বাস্তবতা। সরকার বারবার নিজেদের ব্যর্থতা প্রকাশ করেছে, সুরক্ষা দিতে একেবারে অক্ষম। অথচ এসব না মেনে তারা এখন ব্যস্ত ভারত কি বলছে, যুক্তরাষ্ট্রে কি চলছে এসব নিয়ে। দেশের জনগণের সুরক্ষা দিতে না পেরে বিদেশের কূটনীতি নিয়ে চিন্তা করে। ইউনূস সরকারের জন্য এটা নতুন কিছু নয়। আর সরকারের বিরুদ্ধে কিছু বললেই যেন মহা অপরাধ। কেউ কিছু বললেই তার হাতে আইনি নোটিশ ধরিয়ে দিতে ব্যস্ত ইউনূস সরকার। আর সেই ধারা অব্যাহত রেখে চাচা এবার ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নোটিশ পাঠিয়েছে। বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ এবং কন্টেন্ট নিষিদ্ধ ব্লক করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মানে নিজের দেশের ক্ষমতা দেখিয়ে দেশীয় সংবাদ মাধ্যমগুলোর মুখে সিল মেরে দিয়েছে। কিন্তু এটা তো ভারত, তার নিজের দেশ নয়। সেখানকার মিডিয়া কিভাবে নিয়ন্ত্রণ করবেন চাচা? তাই এখন সরাসরি হস্তক্ষেপ করতে না পেরে আইনি পদক্ষেপ নিতে হচ্ছে। সত্যি এমন দমনের রাজনীতি আর কতদিন চলবে চাচা? সেটাই দেখার বিষয়। বন্ধুরা, সরকারের মতে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা নাকি নিয়মিত বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগ্যান্ডা ছড়াচ্ছে, মিথ্যে তথ্য প্রচার করে দেশের আইন শৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে। শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা দাবি করেছে এই চ্যানেলটি ক্রমাগত গুজব ছড়িয়ে
বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এখানেই শেষ নয়, নোটিশে আরও বলা হচ্ছে এই ভারতীয় টেলিভিশন চ্যানেলটি নাকি পুরোপুরি অসৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালাচ্ছে, মিডিয়া আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এমনকি তারা এটাও বলছে যে এই চ্যানেলটি নাকি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার জন্য এক প্রকার হুমকি। ভাবুন তো বন্ধুরা, যারা নিজের দেশের ভিতরে কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারাই কিনা এখন জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাই নিঃসন্দেহে এই প্রশ্নগুলো তুলতে আমি বাধ্য। আজ সরকারের কাছে আমার একটাই প্রশ্ন, যদি জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে এতই চিন্তিত থাকেন আপনারা, তাহলে তখন কোথায় ছিলেন যখন আওয়ামী লীগের নেতা গায়ে এই তকমা লাগিয়ে সাধারণ জনগণের উপরে একের পর এক অত্যাচার চালানো হলো? তখন কোথায় ছিলেন আপনারা যখন একজন মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে মারধর করা হলো, একজন সাধারণ মহিলাকে বড় জনসভায় হেনস্থা করা হলো, এক প্রবাসীকে নির্মমভাবে পেটানো হলো, পুলিশদেরকে ধরে ধরে মেরে টানিয়ে রাখা হলো রাস্তায়, যখন আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের খুন করা হলো, তখন সেই জাতীয় নিরাপত্তার প্রশ্নটা কোথায় ছিল ইউনূস সরকার? তাহলে কি জাতীয় নিরাপত্তা আর জননিরাপত্তা শুধু তোমার দলীয় কর্মী ও তোমার সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্যই? আজ তোমাদের দিকে আঙুল উঠছে, তাই আইনি পদক্ষেপের শরণাপন্ন হচ্ছ তোমরা। কিন্তু তখন কোথায় ছিল সেই আইনি পদক্ষেপ, যখন বাংলাদেশের সাধারণ সংখ্যালঘুরা বিচারের জন্য তোমার সাহায্যের অপেক্ষায় ছিল? এখন এটা প্রায় পরিষ্কার যে বর্তমান সরকার বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর ইউনূস চাচা, এটা আমি আমার গায়ের জোরে বলছি না, এই যে দেখো তার প্রমাণ। 7ই নভেম্বর ওয়াশিংটনে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সরাসরি বলছেন, যুক্তরাষ্ট্র চায় যে ঢাকা যেন ধর্মীয় স্বাধীনতার সম্মান করে। তিনি একথা বলেছেন কারণ তুমি এখন এই কাজটা করছো না, তাই। তিনি আরও বলেন যে কোনো হামলার জন্য হামলাকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। কেন, কি উদ্দেশ্যে তারা এই হামলা চালাচ্ছে তার উত্তর দিতে হবে। চাচা, এই বার্তাটা কিন্তু স্পষ্ট। মার্কিনরা এখানে বলছে হামলাকারীদের জবাবদিহি করতে হবে, যাতে এই অত্যাচার কিছুটা হলেও কমে যায়। মানে অত্যাচার চালাচ্ছ, এটা ইন্ডিয়া বলছে না, তোমার সাঙ্গ যুক্তরাষ্ট্র বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জবাবদিহির প্রয়োজনীয়তাকে কি বর্তমান সরকার গুরুত্ব সহকারে দেখছে? তাদের কাছে তো দেখা যাচ্ছে না তাদের কাজে এসব কিছু। এখানে পুরো চিত্রটাই যেন হিটলারের শাসনকালের প্রতিচ্ছবি। 10ই নভেম্বরের এই প্রতিবেদনে দেখা যায় জয় বাংলা স্লোগান এবং শেখ হাসিনাকে ফিরে আসার কথা বলার অপরাধে মানুষকে পিটিয়ে দেওয়া হচ্ছে, সন্দেহ হলেই আটক করা হচ্ছে। মানে এই যেন আর বাংলাদেশ নয়, বরং নিপীড়নমূলক এক শাসন ব্যবস্থা, যেখানে শাসকই সর্বে সর্বা। গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দেওয়া এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের আহ্বান জানানোয় কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু দাঁড়ান, পুলিশ নয়, এ কাজ করেছে ছাত্র জনতা। তাই প্রশ্ন হচ্ছে, এত ক্ষমতা আর সাহস সাধারণ ছাত্রদের মধ্যে আসে কিভাবে? কারাই বা তাদের পিছনে মদত দিচ্ছে? এরকম নিপীড়নমূলক কাজ কি সাধারণ ছাত্ররা নিজে নিজেই করতে পারে, নাকি এর পিছনে রাজনৈতিক মদত রয়েছে? এভাবেই অন্তত 12 জনকে গ্রেপ্তার করানো হয়েছে। এখন যদি এটাই হয় দেশের পরিস্থিতি, তাহলে এখানে
গণতন্ত্র কোথায়? আর এই যে সাধারণ মানুষের প্রতি নিপীড়ন, তা কেবলই সরকারের সীমাহীন শক্তি প্রদর্শনের প্রমাণ। কথায় আছে, কথা ও ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, কিন্তু একটু বেশি হলেই তা ক্ষতিকর। আর বন্ধুরা, ভয় থেকেই কিন্তু মানুষ ক্রোধে ভরপুর হয়। ইউনূস সরকার এখন শেখ হাসিনাকে ভয় পাচ্ছে, আর সেই ভয়ের কারণেই নিজের বক্তব্যে ক্রোধের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এই ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়, ভুল বকায়। ঠিক সেইভাবেই 10ই নভেম্বর দুপুর 12:29 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি, নবনির্বাচিত সরকারের উপদেষ্টাদের মধ্যে খুনি হাসিনার তোলাবাজরাও নাকি রয়েছেন। প্রথমত, এভাবে তিনি শেখ হাসিনাকে খুনি বলে উল্লেখ করতে পারেন না। আর প্রশ্ন হলো, আপনি কি করে জানলেন কারা শেখ হাসিনার তোলাবাজ আর কারা নয়? তাহলে কি আপনিও একসময় ওই তোলাবাজদেরই একজন ছিলেন, যে এত স্পষ্ট করে দাবি করছেন কারা তোলাবাজ? কথার কোনো যুক্তি নেই, কোনো মাথা মুন্ডু নেই। সার্জিস ভাই, আপনাদের মাথা তো মাথা ভর্তি মেধা। তাহলে বলুন তো দেখি, এমন মন্তব্য কারা করে? উত্তরটা আমি দেই, যারা সস্তার নেশা করে। বন্ধুরা, এদিকে 11ই নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী 10,000-এরও বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে এই বিপুল খরচ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, এটা খবর বলছে। আর আজ সেই ব্যয়কে অপ্রয়োজনীয় এবং অপচয় হিসাবেই মূল্যায়ন করা হচ্ছে। মুজিব বর্ষের নামে কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে তার তালিকা করতে ব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার। বিশিষ্ট জনেরা স্পষ্টভাবে বলছেন, জনগণের ট্যাক্সের টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় হওয়া উচিত। তারা দাবি করছেন, মুজিব বর্ষের নামে এই অপচয় ও দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হোক। মুজিব বর্ষ নিয়ে টাকার 9-6-এর পাহাড় সম অভিযোগের কোনো শেষ নেই, তারা বলছে। কিন্তু মুজিব বর্ষ উদযাপন নিয়ে যারা আজ খরচের সমালোচনা করছেন, তাদের কথাতেই স্পষ্ট হয়ে যায় জাতীয় ইতিহাস এবং বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে তাদের প্রকৃত জ্ঞান কতটা সীমিত, সংকীর্ণ। তারা বলছে, মুরাল ও ভাস্কর্যের জন্য খরচ করা টাকা অপ্রয়োজনীয়, অপচয় করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন নেতা নন, তিনি এদেশের মুক্তির প্রতীক, এ জাতির আত্মপরিচয়ের ভিত্তি। তার ভিত্তির জন্য খরচ করাকে যারা অপচয় মনে করেন, তারা কি কখনো বুঝতে পারবেন জাতীয় সম্মান ও আদর্শকে? এই মুরাল, এগুলো আমাদের জাতীয় সংগ্রামের সাক্ষ্য। যারা এই ধরনের কথা বলছে, তাদের আসল উদ্দেশ্যই হলো জাতীয় ঐক্যকে দুর্বল করা এবং জাতির প্রেরণার উৎসকে প্রশ্নবিদ্ধ করা। এদিকে 52 ঘন্টা অবরোধের পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা। গাজীপুর মহানগরের TNZ অ্যাপ্রেলস কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে শনিবার সকাল 9টা থেকে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। গাজীপুর মোগরখাল এলাকার TNZ অ্যাপ্রেলসের 6টি কারখানায় প্রায় 3,000 শ্রমিক কাজ করেন। 3 মাস ধরে এসব শ্রমিকরা তাদের বেতন পাচ্ছে না। এর আগেও তারা কয়েকবার আন্দোলনে নামেন, তখন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী বেতন পরিশোধের আশ্বাস দিয়ে তাদের কাজে ফিরিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয়নি। প্রতিবারই বেতন পরিশোধের দিন তারিখ ঠিক করা হলেও
কারখানা কর্তৃপক্ষ তা মেনে চলে না। ফলে শ্রমিকরা আর কোনো উপায় না দেখে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। এই হচ্ছে বাংলাদেশের সরকার। এভাবেই দিনের পর দিন সাধারণ মানুষকে ধোঁয়াশার মধ্যে ফেলে নিজের ভাবমূর্তি পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ওই একই কথা, আর কতদিনই ইউনূস চাচা প্রতিশ্রুতি দিয়ে নিজের ভাবমূর্তি ধরে রাখবা? সময় এসে গেছে এই নাটকের শেষও হওয়ার। সময় এসে গেছে বাংলার মেয়ে শেখ হাসিনা ঘরে ফেরার। এবার ইউনূস সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। 11ই নভেম্বর দলের নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। সোমবার 11ই নভেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ও নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ যেন ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকেন। বিশেষ করে আন্দোলনের ছবি, সংগ্রামের ছবি, বর্তমান অবস্থান, ফোন নাম্বার এইসব প্রকাশ করতে নিষিদ্ধ করা হয়েছে দলের পক্ষ থেকে। তাই আশা করি আপনারা দলের এই বিধানটি মেনে চলবেন। এখন শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকে আওয়ামী লীগের শক্তি ফুরিয়ে গেছে, নাকি ইউনূস সরকার এতটাই চাপ সৃষ্টি করেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের আর প্রকাশ্যে আসার সাহস নেই? এসব প্রশ্নের উত্তর আমি দেব না। এখন এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এটুকু নিশ্চিত, আওয়ামী লীগের এই ব্যর্থতা তাদের ভবিষ্যৎ রাজনীতির বড় সংকেত দিচ্ছে। আওয়ামী লীগের এই পরাজয় আগামীতে তাদের আরও বড় জয়ের ইঙ্গিত দিচ্ছে। আওয়ামী লীগের আজকের এই কমজোরি আগামী দিনে আওয়ামী লীগকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে। এখন বাদবাকি এই বিষয়ে আপনারা কি মনে করছেন? আওয়ামী লীগ। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন উপদেষ্টা, ছাত্র সমন্বয়ক এবং ডক্টর ইউনূসকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। এই সমস্ত আলোচনাকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।